আমরা মেডিকেল সার্ভিস সেন্টারে রাজ্য অফিসে আমরা সমবেত হয়েছি মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে। আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার পায়োনিয়ার ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের 270তম জন্মদিবস পালনের জন্য আপনারা জানেন বছরে বিভিন্ন সময় মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আমরা আমাদের মেডিকেল সায়েন্সে যারা জায়েন্ট, যারা আমাদের পায়োনিয়ার পথপ্রদর্শক, তাদের জীবন সংগ্রাম মধ্য দিয়ে আমরা যারা মেডিকেল প্রফেশনের মধ্যে আছি, ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল স্টাফ, আগামী দিনে আমাদের মেডিকেল প্রফেশনের মধ্যে আমাদের কি কর্তব্য, আমাদের পাথেয়, আমাদের কর্তব্য কি হওয়া উচিত, সেটা আমরা এই মনীষীর জীবন আদর্শ চর্চার মাধ্যমে আমরা করে থাকি। আজকের আমরা মেডিকেল সার্ভিস সেন্টার রাজ্য অফিসে আমরা এইরকমই একটা সভার ব্যবস্থা করেছি। আজকের এই সভায় সভাপতিত্ব করার জন্য আমি প্রফেসর প্রদ্যুৎ হাজরার নাম আমি রাখছি। ইনি এক্স প্রফেসর এবং এইচওডি অ্যানাটমি ডিপার্টমেন্ট, ডিএন দে, হোমিওপ্যাথিক কলেজ। সবার শুরুতেই আমরা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান পুষ্পার্ঘ অর্পণের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করব। প্রথমেই মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন আজকের এই সভার সভাপতি প্রফেসর প্রদ্যুৎ কুমার হাজরা। মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন মেডিকেল সার্ভিস সেন্টার রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র। এরপরে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন মেডিকেল সার্ভিস সেন্টারের কেন্দ্রীয় সম্পাদক ডক্টর অংশুমান মিত্র। ডক্টর অংশুমান মিত্র আজকের সবার মূল আলোচক। এরপরে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন মেডিকেল সার্ভিস সেন্টারের কলকাতা জেলার সম্পাদক ডাক্তার লরতন। মাল্যদান করে শ্রদ্ধা জানাবেন মেডিকেল সার্ভিস সেন্টারের অল ইন্ডিয়া কমিটির মেম্বার বিশিষ্ট হোমিওপ্যাথি ডক্টর তিমির কান্তি দাস। পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানাবেন ডক্টর ঝটন দাস, মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য। শ্রদ্ধা জানাবেন ডক্টর মতিলাল গিরি, বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্য।
ঠিক আছে। ডক্টর অনুপম ভট্টাচার্য। এরপরে পুষ্পার্ঘ দিয়ে শ্রদ্ধা জানাবেন ডক্টর মৃন্ময় বসাক। পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানাবেন সিস্টার অনুপমা গুপ্তা। এরপরে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাবেন ডক্টর সৌম্যদীপ রায়। ডক্টর অনিন্দ মন্ডল। এরপরে পুষ্প দিয়ে শ্রদ্ধার্ঘ্য জানাবেন ডক্টর নিত্যানন্দ নাইয়া। ডক্টর সজল সরকার। ডক্টর সোমনাথ সরকার। Now, Mr. Divakar from Karnataka will give his homage to Dr. Samuel Hahnemann. Sister Polly Rai. Mr. উত্তম কর। যারা বাকি আছেন একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানে। সিস্টার দিশা সরকার। আজকে আমরা মেডিকেল সার্ভিস সেন্টারের অফিসে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের 270তম জন্মদিবস পালন করছি। একটা অদ্ভুত সময়ের মধ্যে আমরা চলেছি, যেখানে স্বাস্থ্য আজকে বাজারে পণ্য হয়ে গেছে। সমস্ত জায়গায় আমাদের সরকারি জায়গায় বেসরকারিকরণ, সমস্ত দিক থেকে স্বাস্থ্যটা আমাদের কাছে খুব দুর্লভ হয়ে উঠেছে। আজ থেকে 270 বছর আগে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান যে সামাজিক প্রেক্ষাপটে যে অবস্থার মধ্য দিয়ে তখনকার দিনের বিজ্ঞান সাধনা, চিকিৎসা শাস্ত্রের কঠোর পরিশ্রমের মাধ্যমে
একটা সায়েন্সকে মানুষের গ্রহণযোগ্য এবং তৎকালীন অর্থনৈতিক অবস্থায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে সেই আলোচনায় আমরা মেডিকেল সার্ভিস সেন্টার পক্ষ থেকে আমরা রাখবো, যাতে আগামী দিনে আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার যারা সদস্য, আমরা যারা কর্মী, আজকে শুধু এই অফিসে নয়, আমরা এই অনলাইনে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গা থেকে আমরা এই প্রোগ্রামটা তারা দেখছে, তার সেই জীবন সংগ্রাম নিয়ে আলোচনা রাখবেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক, মেডিকেল সার্ভিস সেন্টার রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ডক্টর লরতন দাস। ওনাকে বলার জন্য আমি অনুরোধ করছি। বসুন, বসে অনেক না উপস্থিত আমাদের শিক্ষক প্রদ্যোৎদা, আমাদের মেডিকেল সার্ভিস সেন্টারের রাজ্য সম্পাদক ডক্টর বিপ্লব চন্দ্র, কলকাতা জেলা সম্পাদক ডক্টর নাইয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য ডক্টর অংশুমান মিত্র, বিশিষ্ট চিকিৎসক ডক্টর তিমির দাস ও অন্যান্যরা। আসলে প্রতি বছর এই দিনটাতে আমরা 10ই এপ্রিল মেডিকেল সার্ভিস সেন্টারের পক্ষ থেকে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করার চেষ্টা করি। এটা এই জন্যই করি যে মেডিকেল সার্ভিস সেন্টার আমাদের যেটা শিখিয়েছেন, যে সমস্ত পথিকৃতদের জীবনাদর্শকে, সংগ্রামকে পাথেয় করে চলার কথা আমাদেরকে শিখিয়েছেন, বলেছেন, ফ্লোরেন্স, ডক্টর বেথুন, হ্যানিম্যান, কোর্টনিশ, এই সমস্ত মনীষীদের জীবন চর্চা আমাদেরকে নতুন করে শপথ নেয়ার, নতুন করে আবার পথ চলার পথ দেখায়। সেই জন্য আমরা প্রতি বছর এই সমস্ত মানুষদের জীবন সংগ্রামকে চর্চা করার চেষ্টা করি। ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান তার জীবন সংগ্রামে আমরা যদি দেখি, আজ থেকে 269 বছর আগের একজন মানুষকে নিয়ে আমরা কেন চর্চা করব, দেখা যায় আজকের দিনেও সেটা কত প্রাসঙ্গিক এবং সেটা কতটা জরুরি। সেই জীবনাদর্শকে, সেই সংগ্রামকে, সেই লড়াইকে আজকে আমাদের তার থেকে শিক্ষা নেয়ার জন্য আমরা বর্তমান পরিস্থিতিটা দেখলে পরেই সেটা বুঝতে পারবো। সার্বিকভাবে চিকিৎসা ব্যবস্থার যে অবনমন, সার্বিকভাবে মেডিকেল শিক্ষার যে অবনমন, সার্বিকভাবে জনস্বাস্থ্যের যে আজকে অবনমন, সেখানে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের মতো মানুষ আজকে দরকার। মেডিকেল সার্ভিস সেন্টার শিখিয়েছেন আমাদের যে তোমরা নিজেরা এক একজন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের মতো জীবন সংগ্রামকে পাথেয় করে পথ চলার চেষ্টা করে এবং সেই রকমই হওয়ার চেষ্টা করো। দীর্ঘ বছর ধরে মেডিকেল সার্ভিস সেন্টার হোমিওপ্যাথিক একটা ইউনিক অর্গানাইজেশন হিসেবে দেখা দিয়েছে আমাদের সামনে, এই জন্যই যে যেখানে নাকি বিভিন্ন প্যাথির, বিভিন্ন মেডিকেল শিক্ষার বিভিন্ন সেক্টরকে একত্রিত করে একটা নতুন দিগন্ত দেখার চেষ্টা করেছে, যেখানে যে স্বাস্থ্য এমন একটা জিনিস যেখানে সর্বপ্রকার মানুষের প্রয়োজন। শুধু একটা দিক নয়, শুধু হোমিওপ্যাথ নয়, শুধু এলোপ্যাথ নয়, শুধু আয়ুর্বেদ নয়, শুধু নার্সিং নয়, শুধু প্যারামেডিক্যাল স্টাফ নয়, প্রত্যেকের একটা সম্মিলিত প্রয়াস জনস্বাস্থ্যকে, স্বাস্থ্যকে, দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে দিশা দেখাবে, নতুন করে ফাইট করবে। তার যে লুফলস গুলো আছে, সেটা আমাদের মেডিকেল সার্ভিস সেন্টার একটা ইউনিক, অদ্বিতীয় এরকম সংগঠন আমরা এর আগে পাইনি। অত্যন্ত সাহসের সঙ্গে, অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মেডিকেল সার্ভিস সেন্টার এই আহ্বানকে পাথেয় করেই যখন হোমিওপ্যাথিক জগতে একের পর এক সংকট নেমে এসছে, যখন নাকি হোমিওপ্যাথিক কলেজগুলোর রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে গেছে, যখন ডিপ্লোমার চিকিৎসকদের আজকে তাদের সেকেন্ড শিডিউলে অন্তর্ভুক্তের প্রশ্নে সরকার গড়িমসি করছিল,
যখন কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার ধসে পড়েছে, যখন কলেজগুলোতে একের পর এক শিক্ষাটাকে সংকুচিত করে ছাত্র সংখ্যা ভর্তি কমিয়ে দেওয়া হচ্ছে, মেডিকেল সার্ভিস সেন্টার দৃঢ় পদক্ষেপে সেদিন আমাদের সামনে রাস্তা দেখিয়েছিলেন। এবং এখানে অনেকেই উপস্থিত আছেন যারা সেদিন ছাত্রাবস্থায় সেই সংগ্রামকে পাথেয় করে নিজেরা বড় হয়েছেন, শিক্ষিত হয়েছেন এবং সরকারের কাছ থেকে সেই সমস্ত দাবিগুলোকে ছিনিয়ে আনতে পেরেছেন। আমরা গর্বের সঙ্গে বলতে পারি আজকে সারা পশ্চিমবঙ্গের তথা ভারতবর্ষে বা বাইরের কোনো দেশে হয়তো স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন পালন হচ্ছে, তাকে শ্রদ্ধার সঙ্গে এসি রুমে বসে স্মরণ করা হচ্ছে, কিন্তু এই ছোট্ট পরিসরে থেকে মেডিকেল সার্ভিস সেন্টার সেই দিন সেই সরকারি অবহেলার বিরুদ্ধে যে লড়াইটা করেছিল, যে লড়াইটা করতে আমাদের শিখিয়েছিল এবং যার জন্য আমরা জয়যুক্ত পর্যন্ত হয়েছি, আজকে বিভিন্ন জায়গায় যে সমস্ত ডাক্তাররা প্র্যাকটিস করে তারা অবনত মস্তকে সেটা স্বীকার করে যে হ্যাঁ, মেডিকেল সার্ভিস সেন্টার সেদিন ওই ডিগ্রি হোমিওপ্যাথিক ফোরাম বলুন বা অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ফোরাম বলুন বা আজকে তিমিরদার যে সংগ্রামটা ছিল সেই সংগ্রামকে নিয়ে আমরা যে চলেছি, সেটা একটা অত্যন্ত উল্লেখযোগ্য বিষয়। ফলে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের স্বপ্নকে পূরণ করার জন্য মেডিকেল সার্ভিস সেন্টারের সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়াই করছি। যতই আজকে বড় বড় প্রতিষ্ঠানে হ্যানিম্যানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হোক, কিন্তু সেইখানে এই সংগ্রামগুলোকে যে আমরা করতে পেরেছি সেই জন্য আমরা গর্বিত এবং আগামী দিনে হোমিওপ্যাথিক রাস্তাকে আরো পরিষ্কার, আরো বেশি উজ্জ্বল করার দিকে, গবেষণার দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা নিশ্চয়ই সচেষ্ট হব। যে মানুষটির কে নিয়ে এই আলোচনা, ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান 1755 খ্রিস্টাব্দের জার্মানিতে একটা ছোট্ট শহর মিসেনে তার জন্ম। এই 10ই এপ্রিল রাত 12টায় মাতা জোহেন্নার কোলে তিনি এসছেন। পিতা তার হচ্ছে ফ্রেডরিক ক্রিশ্চিয়ান, যিনি একজন পেইন্টার, একজন পোর্সেলিন পেইন্টার, এবং পেইন্ট করতে করতে হ্যানিম্যান যখন ছোটবেলা তার পাশে বসে শিখছেন, দেখছেন, তখন পিতা তাকে বলছেন যে জীবনে বড় হতে গেলে যা কিছু শিখবে সেটাকে কিন্তু ভালোভাবে পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটিয়ে দেখে, কার্যকারণ দেখে তবে তুমি সেটাকে জীবনে গ্রহণ করবে। এই একটি কথাই হ্যানিম্যানকে সেদিন পরিবর্তিত করেছিল। আমরা দেখেছি হ্যানিম্যান খুব ছোট্টবেলা থেকে যখন লোকাল স্থানীয় একটা টাউন স্কুলে ভর্তি হয়েছে, তার মেধায় খুশি হয়ে অত্যন্ত আশ্চর্যিত হয়ে তার শিক্ষক মুলার তাকে তখন অত্যন্ত দরিদ্র পরিবারের মানুষ ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান, সেখানে যখন তাকে ডক্টর তার পিতা, তার শিক্ষক, প্রধান শিক্ষক মুলার তাকে যখন নাকি ওই স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে তাকে মুদিখানায় কাজের জন্য পাঠিয়ে দেয়, তখন সেইখানে থেকে ছাড়িয়ে এনে মুলার তাকে তার বিনা পয়সায় তার শিক্ষার ব্যবস্থা করেছিলেন ছোটবেলায়। এবং তারপর থেকে একের পর এক স্কুল জীবনকে পেরিয়ে মেধার ভিত্তিতে তিনি দেখিয়েছেন যে অত্যাশ্চর্য তার একটা মেধা শক্তি রয়েছে এবং তার ওই পিতার সেই বক্তব্যকে নিয়ে তিনি এগিয়ে চলেছেন। 1790 তিনি প্রথম তার মেডিকেল ডিগ্রি লাভ করলেন এবং মেডিকেল ডিগ্রি লাভ করার পরে তিনি লিপজিগ থেকে তিনি তার ডিগ্রিটা পেলেন এবং ডক্টর অফ মেডিসিন হওয়ার পরে তিনি দেখলেন চিকিৎসা করছেন, তিনি তার অত্যন্ত প্রথিতযশ একজন চিকিৎসক হিসাবে সুনাম তিনি অর্জন করেছেন। কিন্তু কিছুদিন বাদেই তার মনে কোথাও একটা খটকা লাগলো যে না, আমি যে চিকিৎসা করছি, যে জনগণের সেবা আমি করছি, সেখানে কোথাও যেন একটা অমানসিক, মানুষকে চিকিৎসার নামে একটা অমানসিক তাকে কষ্ট দেওয়ার, যন্ত্রণা দেওয়ার মধ্য দিয়ে এগোচ্ছি। তার থেকে মানুষকে মুক্ত করার রাস্তা আমাকে খুঁজতেই হবে। তিনি খুঁজতে আরম্ভ করলেন। খুঁজতে খুঁজতে তিনি ছিলেন বহু ভাষাবিদ, অনেকগুলো ভাষা তিনি জানতেন। তিনি তার পড়ার খরচ চালানোর জন্য যেমনি ওই বই অনুবাদ করতেন, তেমনি নানান জায়গায় কাজ করে তিনি রোজগার করে তার পড়ার খরচ চালাতেন। ওইরকমই একটি বই, যেহেতু তিনি বহু ভাষাবিদ ছিলেন, তিনি একটা বই অনুবাদ করতে গিয়ে একটা জায়গায় পেলেন যে কালেনের মেটেরিয়া, যে বইটি তিনি তখন অনুবাদ করছিলেন, সেখানে তিনি পেলেন যে সিঙ্কোনা বার্ক ক্যান কিওর ইন্টারমিটেন্ট ফিভার অ্যাজ ইট ইজ বিটার। তিনি পেনটা থামিয়ে দিলেন, বললেন যে না, এটা হতে পারে না, শুধুমাত্র তেতো জিনিসের জন্য ইন্টারমিটেন্ট ফিভার সিঙ্কোনা বার্ক সারাতে পারে, এটা আমি মনে করি না। তিনি তখন নিজের উপরে সেই সিঙ্কোনা বার্কের রস প্রয়োগ করলেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের নিয়ে
তিনি তখন তার পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন এবং অচিরেই তিনি টের পেলেন অ্যাকচুয়ালি সিঙ্কোনা বার্ক তেতো বলে নয়, সিঙ্কোনা বার্কের মধ্যে এমন একটা ঔষধি শক্তি আছে, দ্রব্যগুণ আছে, যা নাকি ইন্টারমিটেন্ট ফিভার তৈরি করতে পারে। তারপর শুরু হলো তার জীবন সংগ্রাম। জীবন সংগ্রামটা এই জন্যই যে তখনকার দিনে দাঁড়িয়ে এরকম একটা প্রথিতযশা চিকিৎসক যে নাকি প্রথম বললো যে না, এটা আমি মনে করি না যে এই চিকিৎসা ব্যবস্থাটা সঠিক। একটা মাথা ব্যথা হলে সেখানে তাকে আজকে ব্লাড নিয়ে আসা হবে, তার থেকে ব্লাড তুলে নেওয়া হবে, আজকে লিচ লাগিয়ে সেখান থেকে যোগকে দিয়ে সেখান থেকে রক্ত শোষণ করা হবে, মানসিক রোগী যারা তাদেরকে মারধর করা হবে। এই যে অতি মানবীয় একটা চিকিৎসা ব্যবস্থা, এটা থেকে আমাদেরকে মানুষকে মুক্ত করতে হবে, তিনি প্রথম বললেন। এই প্রথম বললেন মানে তখনকার দিনে একটা বিখ্যাত জার্নাল হুফল্যান্ড পত্রিকা তিনি একটা বক্তব্য প্রথম রাখলেন, an essay of ascertaining the curative power of drugs and some example and experiment। এই কথাটা যখন তিনি প্রথম ওই হুফল্যান্ড পত্রিকায় রাখলেন, তখন দেখা গেল সারা জায়গা থেকে হৈ হৈ পড়ে গেল যে হ্যানিম্যানের মতো একজন এত বড় চিকিৎসক তিনি এই কথা বলছেন যে এই যে চিকিৎসা পদ্ধতি উনি চালিয়ে এসছেন এত বছর ধরে, প্রায় 8-10 বছর ধরে তিনি প্র্যাকটিস করছেন, সেখানে হ্যানিম্যান এমন একটা কথা বললেন যেখানে নাকি এই তথ্য ভুল, বা এই তথ্যের সঙ্গে আমি নতুন একটা তথ্য আবিষ্কার বা আপনাদের সামনে রাখলাম। এবং সেখানে আমরা তখন খোঁজ নিয়ে জানা গেল যে বহু বছর আগে অ্যারিস্টটল এমন লাইক কিউরস লাইক বলে একটা কথা বলেছিলেন, হ্যানিম্যানের সংগ্রামের মধ্য দিয়ে সেটা তখন সিমিলিয়াস কিউরেন্টার এই নতুন নীতিতে সেখানে আবির্ভূত হলো। এবং আমরা দেখলাম যে স্যামুয়েল হ্যানিম্যান যখন এই কথা বলছেন, চারদিক থেকে হৈ 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 রই রই পড়ে গেল। হ্যানিম্যান বলছেন যে এই ধারণাই সত্য, এটা হেলদি হিউম্যান বিংস এর উপরে প্রুভিং করে আমরা এই তথ্যে পৌঁছলাম। এবং সিমিলিয়াস কিউরেন্টার অর্থাৎ সামগ্রিক তার রোগ লক্ষণকে নিয়ে টোটালিটি অফ সিমটমের মধ্য দিয়ে যে রোগ সমষ্টি আমি পাবো, সেইটাকে ভিত্তি করে যদি কোনো ওষুধ যার আজকে কিউরেটিভ পাওয়ারের মধ্যে সুস্থ সবল হিউম্যান বিংস এর উপর প্রয়োগ করার পর দেখা যায় সেই টোটালিটি অফ সিমটমের সঙ্গে তার মিলমিশ হয়ে যাচ্ছে, সেই ওষুধটি প্রয়োগ করলে সূক্ষ্ম মাত্রায় এবং মিনিমাম ডোজে যদি প্রয়োগ করা যায়, তাহলে সেই মানুষটিকে আমি সুস্থ করতে পারবো। হ্যানিম্যানের দর্শন বলতে আমরা সেখানে সেইটাকেই বুঝি যে নিয়ম নীতির মধ্য দিয়ে হ্যানিম্যান এই যে সিক, কিওর, মেডিসিন, ডিজিজ প্রত্যেকটার যে ব্যাখ্যা দিয়েছেন, তার নিজের চৌহদ্দির মধ্যে নিজের মতো করে যে ব্যাখ্যা দিয়েছেন, এবং শুধু তাই নয়, তার সমসাময়িক চিকিৎসকদের প্রতি যে চার বক্তব্য, সেটাকে আমরা বলি হ্যানিম্যানের দর্শন। সেই সময় দর্শন, তখনকার সময় যে দর্শনের ইয়েটা চলছিল, ফুয়েরবাখ, হেগেল, মার্কসের দর্শন তখন সমাজের মধ্যে চলছে। সেই সময় একটা অত্যাশ্চর্য কথা এরকম একটা বললেন তিনি, তার দর্শনকে তিনি বললেন যে নো সায়েন্স ক্যান এক্সিস্ট উইদাউট ফিলোসফি। তিনি বললেন যে আমি দর্শনকে সম্মান করি, এবং তার যে দর্শন, সেই দর্শনের মধ্য দিয়ে তিনি সেদিন একটা নতুন পদ্ধতি হোমিওপ্যাথির জগতে আবিষ্কার করলেন। এবং দেখা গেল তার অনেক ফলোয়ার তখন হতে লাগলো। এবং শুধু তাই নয়, যে শাসক তখন যারা ছিলেন, ফার্মাসিস্ট যারা ছিলেন, প্রথিতযশা চিকিৎসক যারা ছিলেন, তাদের অত্যাচার, তাদের নিন্দা, তার প্রতি ব্যঙ্গ বিদ্রুপ, হাতুড়ে ডাক্তার, নানান ভাবে তাকে আজ সেদিন হ্যাকেল হতে হয়েছে। হ্যানিম্যান প্র্যাকটিস বন্ধ করে দিতে বাধ্য হলেন। জার্মানির বিভিন্ন শহরে ঘুরে ঘুরে তিনি প্র্যাকটিস করতে লাগলেন, তার বক্তব্যকে নিয়ে আসার চেষ্টা করতে লাগলেন। এবং একটা সময় দেখা গেল না, জার্মানিতে আর তিনি টিকতে পারছেন না, তাকে ফ্রান্সে চলে যেতে হলো। ফ্রান্সে গিয়েও তিনি তার বক্তব্য প্রথম সমাদর পেলেও পরবর্তী সময় দেখা গেল যে না, সেখানেও তার উপরে আক্রমণ নেমে এসছে। এরকম ভাবে যদি চিন্তা করে দেখুন, দুটো দেশের 24টা শহরে তার চেম্বার ভাঙচুর হয়েছে, তাকে জেলে যেতে হয়েছে, তাকে ফার্মাসিস্টদের কমপ্লেন করেছে, তার যে কম্পাউন্ডিং করে সেই ওষুধের বিরুদ্ধে তাকে 20 থেলার জরিমানা দিতে হয়েছে, তার 6 জন ফলোয়ারকে জেলে যেতে হয়েছে। এই সমস্ত অত্যাচারের মানে পুরোপুরি একটা যাত্রা, ওই পথটা ধরে যেতে 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 হ্যানিম্যান আরো কিছু ফলোয়ার পেলেন। যখন নাকি মানে বিরুদ্ধবাদীরা একের পর এক তার বিরুদ্ধে নিন্দা, অত্যাচার, বিদ্রুপ, ব্যঙ্গ বিদ্রুপ, হাতুড়ে বলে তাকে স্বীকৃতি দিচ্ছে, তখন হ্যানিম্যান বললেন
যে তাদেরকে অসম্মান না করেই বললেন তার পেনের খোঁচায় আরো বেশি যুক্তি নির্ভর, আরো বেশি বিজ্ঞান ভিত্তিক কথা, আরো বেশি তার চিন্তাকে আরো প্রসারিত করার জন্য একের পর এক লিখতে লাগলেন। প্র্যাকটিস বন্ধ এখানে তার। কিন্তু হ্যানিম্যান ছিলেন, আজকের দিনে আমরা চিন্তা করে দেখুন, একটা জিনিসকে এস্টাবলিশ করতে গিয়ে যদি আমরা বাধা পাই একবার, দুবার, তিনবার, তারপরে আমরা পিছিয়ে আসি, হ্যানিম্যান কিন্তু ছাড়েননি। একদিকে তার দরিদ্র অনটন সারা পরিবার জুড়ে, আবার আরেকদিকে তার এই অনুসন্ধিৎসু মন, বিজ্ঞানকে জানার আরো আগ্রহ, পৃথিবীর শ্রেষ্ঠ সব বিজ্ঞানের জার্নালগুলোকে তিনি পড়ছেন একের পর এক। তাকে বলা হচ্ছে একদিকে কেমিস্ট, একদিকে বোটানিস্ট, তিনি হোমিওপ্যাথি ডাক্তার হতে পারেন, কিন্তু কেমিস্ট্রি এবং বোটানির উপরে তার দক্ষতা অপরিসীম। এক একটা সবাই হাজার হাজার মানুষ তার বক্তব্য যেমন শুনেছে, আবার ব্যঙ্গবিদ্রুপ করার জন্য যে সমস্ত লোকেরা ছিল তারাও তার পিছনে লেগেছিলেন। কিন্তু হ্যানিম্যান, ওই যে বললাম, দুটো দেশের 24টা শহরে এক দেশ থেকে আরেক দেশে ছুটে বেড়াচ্ছেন, রাস্তায় পথ দুর্ঘটনায় নিজে আহত হয়েছেন, নিজের ছেলেকে হারিয়েছেন, মানে হঠাৎ তার পত্নী বিয়োগ হয়েছে, মানে চিরতরে মানে কুরে 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 না খেতে পেয়ে তার ছেলের মৃত্যু চোখের সামনে দেখেছেন। কিন্তু হ্যানিম্যান ছিলেন বিজ্ঞান পিপাসু, ওই প্রমিথিউসের উজ্জ্বল মশালকে তিনি হাতে নিয়েই বেরিয়েছিলেন সেই দিন। ওই ঊনবিংশ শতকের দোরগোড়ায় এরকম একটা চিন্তা সেদিন এস্টাবলিশ করা এত সহজ ছিল না, যখন অতি প্রাকৃতিক চিন্তা ভাবনার উপরে মানুষ বিশ্বাস করত, অতি প্রাকৃতিক জিনিসই হচ্ছে সবকিছুর মূলে। সেদিন হ্যানিম্যানের এই বিজ্ঞান ভিত্তিক কথা সেদিন কিন্তু কুঠারাঘাত করেছিল। তার জন্য সেদিন তাকে কেউ শান্তিতে থাকতে দেয়নি। কিন্তু হ্যানিম্যানের মনন, হ্যানিম্যানের শক্তি, ভেতরকার যে জনগণের প্রতি, জনস্বাস্থ্যের প্রতি যে তার আবেগ, মানুষকে সুস্থ করার জন্য তার যে আবেগ, সেটাকে কেউ কোনোদিন থামাতে পারেনি। এবং শুধু তাই নয়, তার পারিপার্শ্বিক বন্ধু বান্ধব যারা তাকে ব্যঙ্গ বিদ্রুপ করছে, তিনি বলছেন অল আর মাই ফ্রেন্ডস, আই হ্যাভ নাথিং এগেনস্ট দেম, অনলি দ্য ম্যাটার ইজ সায়েন্স। বিজ্ঞানটা আমার কাছে আসল। আপনারা যতই কথা বলুন না কেন, সভা সমিতিতে সর্বত্র তিনি তার ওই স্লোগানকে নিয়ে গেছেন, সবাইকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছেন। আজকের দিনে দিনে দাঁড়িয়ে আমরা দেখছি কত বিজ্ঞানের অবনতি, মেডিকেল সায়েন্সকে আজকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, কুসংস্কারে নিয়ে আসার চেষ্টা করছে, মেডিকেল শিক্ষায় আজকে একের পর এক কুসংস্কারকে ঢুকিয়ে দিয়ে সবকিছু নিচে নামানোর চেষ্টা করছে। সেই দিনগুলো যেন, সেই পুরনো দিনগুলো যেন আবার কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার জীবনে একটা নিয়ে আসার চেষ্টা হচ্ছে বর্তমান শাসক গোষ্ঠীর দ্বারা। কিন্তু হ্যানিম্যান ছিলেন যে সেদিনই বলেছিলেন যে এই কুসংস্কার সামনে মন নিয়ে চললে চলবে না, বিজ্ঞানকে ভিত্তি করে এগিয়ে যেতে হবে আমাদেরকে, এবং তার জন্য যতটুকু দরকার সমস্তটাই তিনি একের পর এক আমাদের সামনে রেখেছেন এবং তার সমসাময়িক বন্ধুদের সামনে রেখেছেন। হ্যানিম্যান একদিকে যেমন বলছেন যে যারা নাকি হোমিওপ্যাথি প্র্যাকটিস করছো তারা কিন্তু ওই মিক্সোপ্যাথি করতে যাবে না, হয় তুমি সৎ এলোপ্যাথি চিকিৎসক হও, আর নয় তুমি ওই হোমিওপ্যাথির প্রকৃত চিকিৎসা ব্যবস্থা ধরে রাখো, মাঝামাঝি কিছু নেই, দুটোকে মিক্সিং করতে যাবে না। আজকে আমরা দেখছি যে এই হোমিওপ্যাথির মধ্যে এলোপ্যাথি ঢোকানোর চেষ্টা করছে, এলোপ্যাথির সঙ্গে হোমিওপ্যাথিকে রাখার চেষ্টা করছে, মিক্সোপ্যাথির জয়গান আজকের যারা শাসক গোষ্ঠী তারা করার চেষ্টা করছে। হ্যানিম্যান বলছেন দে আর দ্য মেডিকেল হার্মাফ্রোডাইট, তিনি তাদেরকে ওই নাম দিলেন এবং বললেন যে এদের থেকে দূরে থাকতে হবে, হয় সৎ এলোপ্যাথিক চিকিৎসক হতে হবে, নয় তোমাকে হোমিওপ্যাথিটার প্র্যাকটিস সম্পূর্ণরূপে শুদ্ধভাবে করতে হবে। এই যে আজকের দিনে চেম্বারে বসে আমরা যে তার যে ওষুধ আমরা যে চেম্বার থেকে দেই, এই প্রথা প্রথমে ছিল না। হ্যানিম্যান লড়াই করে সরকারের সঙ্গে এই চেম্বার থেকে ওষুধ দেওয়ার, অর্থাৎ এই কম্পাউন্ডিংটা করার তিনি আমাদের সেই আইনটাকে পাশ করিয়েছিলেন। হ্যানিম্যান লড়াই করে সেটা এনেছিলেন। তো একের পর এক এরকম ভাবে যুদ্ধের মধ্য দিয়ে, নিজের জীবন সংগ্রামের মধ্য দিয়ে হ্যানিম্যান বোঝানোর চেষ্টা করেছেন যে চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের জন্য যতটুকু আমাদের করার দরকার, আমরা বিজ্ঞানকে সামনে রেখে এগিয়ে যাব এবং বিজ্ঞানকে পাথেয় করেই আমরা এই হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করব। তিনি বলেছেন যে অল মাই ফ্রেন্ডস, আই হ্যাভ নাথিং এগেনস্ট দেম, অনলি দ্য ম্যাটার ইজ সায়েন্স। তিনি এই কথাটা বলছেন যে বিজ্ঞানটাই আমাদের কাছে আসল, এর বাইরে আমরা অন্য কিছু চাই না। এইভাবে যখন এগোচ্ছেন হ্যানিম্যান, তখন তার একের পর এক বই আসছে সামনে। আমরা দেখলাম 1810 খ্রিস্টাব্দে তিনি হোমিওপ্যাথিকে একটা নতুন নীতিতে আবদ্ধ করলেন, অর্গানন অফ মেডিসিন, এবং তারপরে দেখা গেল 6টা এডিশনের মধ্য দিয়ে তিনি নিজেই পরিবর্তন করছেন। একটা বই লিখেছেন, আবার 2-3 বছরের মধ্যে আরেকটা বই নিজেই 6টা এডিশন, 5th এডিশন অব্দি তিনি বেঁচেছিলেন, 6th এডিশনটা তার জীবনকালের পরে প্রকাশিত হয়। তিনি লিখছেন যে ফ্রেন্ডস অফ হেলথ বই, তিনি লিখছেন যে মেটেরিয়া মেডিকা পুরা, তিনি লিখছেন ক্রনিক ডিজিজ,
এই সব 1810 থেকে 1128 এই সময়টার মধ্যে দিয়ে তিনি গেছেন। ফলে ঊনবিংশ শতাব্দীর দোরগোড়ায় এমন একটি বিপ্লবাত্মক চিন্তা, এমন একটি মানুষ যেখানে নাকি আমরা হ্যানিম্যানকে শ্রদ্ধা জানাবো না কেন আজকে, সেইখানেই তার এই গুণাবলীকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্যই আজকে হোমিওপ্যাথিক চিকিৎসা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। প্রথম জীবনে এই সংগ্রামের মধ্য দিয়ে গেল, শেষ জীবনে দেখা গেল হ্যানিম্যানের সম্মান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য প্রফুল্লচন্দ্র রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় অবনত চিত্তে সেই মানুষটিকে, তার সংগ্রামী জীবনকে শ্রদ্ধা জানিয়েছেন এবং তার চিকিৎসা ব্যবস্থাকে ফলো করেছেন। এবং আমি বিশ্ববরেণ্য মানুষদের যদি দেখি, যে আর্নল্ড শুলজ, মহাকবি গেটে, তারা প্রত্যেকেই এই মানুষটিকে শ্রদ্ধা জানিয়েছেন এবং বলেছেন যে পৃথিবীর মানুষের সামনে নতুন এক চিকিৎসা পদ্ধতি বিপ্লবাত্মক চিন্তার মধ্য দিয়ে নিয়ে এসছেন, যেটা আমাদের আজকে আগামী দিনে একটা চিকিৎসা ব্যবস্থার আজকে একটা বেশিরভাগ অংশের মানুষকে সুস্থ এবং সবল করে তুলতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে যখন নাকি হ্যানিম্যানের এই জয়গান আমরা করছি, তখন যখন হ্যানিম্যান, দেখুন, চিন্তা করে দেখুন, যে মানুষটি সারা জীবন 88 বছরে হ্যানিম্যান মারা গেছেন 1843-এর 2রা জুলাই, আর 1755 10ই এপ্রিল তার জন্ম, এবং তার মেডিকেল ডিগ্রিটা হয়েছিল 10ই এপ্রিল, আমি বলতে ভুলে গেছি আপনাদের, 10ই এপ্রিল, 10th এপ্রিল তার জন্ম, 10th এপ্রিল তার মেডিকেল ডিগ্রি, এবং সেখান থেকেই 88 বছরে গিয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এত বড় মানুষটা, এত মানুষকে তিনি সুস্থ করেছেন মানে শুধু নয় একটা ইন্ডিভিজুয়াল চেম্বারে বসে সুস্থ করেছেন তা নয়, তখন সমাজে স্কারলেট ফিভার, এশিয়াটিক কলেরার যে মহাপ্রভাব, যেমন আমাদের করোনা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল, তখন বিভিন্ন দেশে স্কারলেট ফিভার এবং এশিয়াটিক কলেরার মতো রোগগুলো ছড়িয়ে গেছে। সেইখানে দাঁড়িয়ে, ওই সমস্ত মহামারীর বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি কিন্তু এমন চিকিৎসা দেখালেন যে অন্যান্য চিকিৎসার থেকে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থায় অনেক বেশি মানুষকে তিনি সুস্থ করতে পেরেছেন, এবং বহু প্রথিতযশা ব্যক্তিত্বকে, রাজপরিবারের মানুষকে তিনি চিকিৎসা করে সুস্থ করে দেখিয়েছেন যে হোমিওপ্যাথির গুণগানটা কোথায়। এই যে তার ফলপ্রসূ হিসাবে শেষ বয়সে গিয়ে তিনি, দেখা গেল 80 বছর বয়সে তাকে জার্মান থেকে পরিত্যাগ করে নির্বাসন করে দেওয়া হলো, তিনি ফ্রান্সে গেলেন। ফ্রান্সে গিয়ে আবার যখন এই কথা বলতে আরম্ভ করলেন, সেখানে প্রথম দিকে কিছুটা না হলো, আবার তার উপর অত্যাচার শুরু হলো। শেষ বয়সে গিয়ে সবাই যখন, যারা তার ফলোয়ার ছিল, সারা বিশ্বে যারা ছড়িয়ে দিয়েছিল হ্যানিম্যানের চিন্তাধারাকে, ডক্টর ন্যাশ, লিপি, কেন্ট, এবং আমাদের দেশে প্রতাপচন্দ্র মজুমদার, ডক্টর রাজেন্দ্রলাল প্রসাদ, রাজেন্দ্রলাল মিত্র, মহেন্দ্রলাল সরকার, এই যে মানুষগুলো হোমিওপ্যাথির জয়গানকে, হোমিওপ্যাথিকে উচ্চ জায়গায় নিয়ে গেছিলেন আমাদের এই পশ্চিমবঙ্গেও, সেটা ছিল হোমিওপ্যাথির একটা স্বর্ণযুগ। শেষ বয়সে হ্যানিম্যান, চিন্তা করে দেখুন, যে মানুষটা এতগুলো মানুষকে সেবা করে এসছে, এতগুলো মানুষের সামনে একটা নতুন দিগন্ত চিকিৎসা ব্যবস্থা দেখিয়েছে, সেইখানে দাঁড়িয়ে আজকে হ্যানিম্যানের মৃত্যুর দিন, প্রতি বসন্তে তার একটা শ্বাসকষ্টের প্রভাব ছিল, এবং দেখা গেল একটি বসন্তে 88 বছরে মধ্যরাত্রিতে তার সেই শ্বাসকষ্টটা এত প্রবল ছিল যে সেদিন তিনি মারা যান। এবং মৃত্যুকালে তার পাশে ছিল একমাত্র তার দ্বিতীয় স্ত্রী ম্যাডাম মেলানি হ্যানিম্যান, এবং তার 2জন ডাক্তার আর 3জন ফলোয়ার, যারা নাকি ওই ভোরের বেলায় যখন বৃষ্টিস্নাত রাস্তার মধ্য দিয়ে হ্যানিম্যানের কফিনটা বয়ে নিয়ে যাচ্ছে, আর কোনো মানুষ নেই, অন্ধকার রাতে সেখানে ভোরের দিকে তাকে সমাধিস্থ করা হয় ওই কফিনটায়। চিন্তা করে দেখুন, এমন একটা মানুষ, তার কোনো অলংকার নেই, কোনো ইয়ে নেই, আয়োজন নেই, সেই মানুষটিকে সেদিন ওই কফিনবন্দি অবস্থায় সমাধিস্থ করা হলো। কোথায় সমাধিস্থ করা হলো? এমন একটা জায়গায়, ফ্রান্সের, যেখানে নিম্নবর্গের মানুষদেরকে সমাধিস্থ করা হয়। অর্থাৎ সেটা হচ্ছে মন্ট্রে বলে একটা জায়গা, যেখানে নাকি নিম্নবর্গের মানুষদেরকে সমাধিস্থ করা হয়। সেই সমাধি হয়ে যাওয়ার পরে বহু বছর কেটে গেল, কে যত্ন করবে ওই সমাধির পরিষ্কার পরিচ্ছন্ন, কে করবে, সরকারের সঙ্গে কে টাকা দেবে, দড়ি টানাটানি করতে করতে একটা সময় দেখা গেল ওই সমাধিটা কোনটা হ্যানিম্যানের সেটাই হারিয়ে গেল। তারপরে শ্যাওলা, জঙ্গল, নানা রকম আগাছায় ভর্তি হয়ে গেল, কোনটা হ্যানিম্যানের সমাধি কেউ আর খুঁজে পাচ্ছে না। তার ওই সমাধিস্থ হওয়ার 55 বছর বাদে গিয়ে আমেরিকার প্রফেসর প্লাট এবং আমাদের জার্মানির আরেকজন সোয়াবে, আজকে যে সোয়াব ইন্ডিয়ার ওষুধ আমরা ইউজ করি, উইলমার সোয়াবে, এই 2জন ব্যক্তির মানে ঐকান্তিক প্রচেষ্টায় সেদিন তারা সরকারের সঙ্গে দরবার করে হ্যানিম্যানের ওই সমাধিকে খুঁজে বের করেছিলেন 55 বছর বাদে। 55 বছর বাদে তার কিছু নেই ওই সমাধির ভেতরে, কয়েকটা হাড়গুলো পেয়েছিলেন, চিনতে পেরেছিল তারা যে এইটাই হ্যানিম্যানের সমাধি। তার ওই
আংটিটা সেখানে পাওয়া গেছিল, তার এঙ্গেজমেন্ট রিংটা, সেইটা দেখে তারা আবিষ্কার করলেন যে এটা। তারপরে তারা সরকারের সঙ্গে ওই সোয়াবে এবং প্ল্যাট, এই দুইজন প্রফেসর, তারা সরকারের সঙ্গে দরবার করে সেই মন্ট মাত্রের যে নিম্নবর্গের মানুষদের যেখানে সমাধিস্থ করা হয় সেখান থেকে তার সমাধিকে তুলে নিয়ে গেল পারে লেচাই, যেখানে নাকি ফ্রান্সের সমাজের উচ্চবর্গের মানুষদের সমাধিস্থ করা হয়। এরকম একটা সংগ্রামী জীবনের কথা আমরা পড়ি, জানি, শুনবারও আমাদের সিনিয়ররা আছেন এখানে তাদের কাছ থেকে। ফলে এই মানুষটিকে শ্রদ্ধা জানানোর আজকে আমাদের কাছে একটা বিশাল আমাদের পাওনা। আজকে এই যে মেডিকেল সার্ভিস সেন্টার এই মানুষগুলোকে এইভাবে দেখতে শিখিয়েছে। আজকে যখন মেডিকেল শিক্ষায় চারদিকে আজকে ব্যবসায় পরিণত হচ্ছে, পণ্যে পরিণত হচ্ছে, আজকে যখন চিকিৎসা ব্যবস্থা সাধারণ মানুষের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তখন এই ধরনের মানুষগুলোর যে আজকে প্রয়োজন, এই ধরনের মানুষগুলোর জীবন শিক্ষাকে নিয়ে জীবনের সংগ্রামকে পাথেয় করে যদি আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি, সাধারণ মানুষের জনস্বাস্থ্যের জন্য কিছু করতে পারি, তবেই সেই মানুষটিকে সম্মান জানানো হবে বলে আমি মনে করি। তবেই এই ক্ষুদ্র পরিসরে আমরা যতটুকু আজকে আয়োজন করতে পেরেছি তার মধ্যে অত্যন্ত আন্তরিকতা আছে, অত্যন্ত ঐকান্তিক প্রচেষ্টায় আমরা এটা করতে পেরেছি। যতটুকুই করি না কেন, আজকে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আমাদের এই কেউ না কেউ কোনো না কোথাও আমাদের সদস্যরা মেডিকেল সার্ভিস সেন্টার তারা মাল্যদান করেছেন এবং এই প্রোগ্রামকে তারা লাইভ আজকে দেখছেন। ফলে আগামী দিনে এই মানুষটির জীবন সংগ্রামকে পাথেয় করে যাতে আমরা এগিয়ে যেতে পারি, এই কথা বলে মেডিকেল সার্ভিস সেন্টারকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। আলোচনা রাখলেন ডক্টর ছোটন দাস, আমাদের রাজ্য কমিটির সম্পাদক সদস্য। অনেক ধন্যবাদ। স্যামুয়েল হ্যানিম্যানের জীবনী এবং জীবন সংগ্রাম যেটা থেকে আমাদের শিক্ষা নেয় সেটা আমরা আলোচনা শুনলাম। যাকে নিয়ে আজকের এই আলোচনা, যে সময় আলোচনা অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয় অর্ধে এবং ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে যার এই জীবন সাধনা, একজন হোমিওপ্যাথি চিকিৎসক যিনি প্রথমেই অ্যালোপ্যাথি চিকিৎসা করতেন এবং তখনকার সময়ে সামন্ততন্ত্র প্রথা, রাজতন্ত্র, পুরোহিততন্ত্র তার বিরুদ্ধে গিয়ে যে সময় অতিপ্রাকৃতিক শক্তি দ্বারাই সবকিছু এক্সপ্লেন করা হতো, যে দর্শন দিয়ে আজকের একজন চিকিৎসক কিভাবে তার জীবন দর্শন দিয়ে আমাদের মধ্যে এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হলেন, যে সময়ের তার সাধনা, তখনকার ফিলোসফি এবং আজকের দিনে আমাদের কি করা উচিত, যেখানে আজকের দিনে আমাদের মেডিকেল সায়েন্সে বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন দিকে বিভক্ত এবং পরস্পর এই বিভিন্ন প্যাথির মধ্যে আমাদের যেটা দ্বন্দ্ব, ওভারল্যাপিং হচ্ছে, কোথাও ক্রস প্যাথি হচ্ছে, এই টোটাল নিয়ে আলোচনা রাখবেন ডক্টর অংশন মিত্র। এই আলোচনা আজকে আমাদের এখানে অফিসে যেমন হচ্ছে, এই আলোচনা বিভিন্ন জায়গায় লাইভ দেখানো হচ্ছে এবং এই আলোচনায় বিভিন্ন কলেজ যারা বেঙ্গলিটাও বোঝে না, মানে ইন্টারন্যাশনাল অন্যান্য দেশের কিছু ভিউয়ার আছে, তাই ডক্টর অংশন মিত্র এই আলোচনা ইংলিশেই রাখবেন। আমি তাকে তার আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। আজকে 10ই এপ্রিল, 10th April, Medical Service Center, which comprises of people of all systems of healthcare delivery, স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত সমস্ত মানুষ, all systems from modern medicine, homeopathic, Ayurvedic, Unani, and all categories of healthcare professionals, from doctors, super specialists, general doctors, nurses, paramedics, healthcare providers, all people who are related with health. We, on behalf of Medical Service Center, we create a platform where all people with health can stand on right of people to health on the anvil of medical ethics. চিকিৎসা যে মূল্যবোধ, চিকিৎসার যে মূল্যবোধ, মেডিকেল এথিক্স, তার আধারে আজকে সমস্ত মানুষ
সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে যুক্ত বা স্বাস্থ্যনাগী সমস্ত মানুষ, অল পিপল হু ওয়ান্ট টু ওয়ার্ক টুয়ার্ডস পিপলস হেলথ, স্বাস্থ্য রক্ষা করার জন্য, মানুষের স্বাস্থ্যকে ঊর্ধ্বে তোলার জন্য, স্বাস্থ্যের অধিকারকে রক্ষা করার জন্য, যাতে আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে চলতে পারি, এই জায়গায় হচ্ছে মেডিকেল সার্ভিস সেন্টার। এই জায়গা থেকেই অন দিস পয়েন্ট we take up 4 characters in the last 300 years, which are the landmarks of medical ethics. It starts in the end of 18th century with Dr. Samuel Hahnemann. You heard and many of you know his life struggle. It was the end of feudalism and beginning of the bourgeois democracy coming in. It was the era of French Revolution. We all know. The next step when capitalism is being established, bourgeois democracy is being established, we have the Renaissance character Florence Nightingale, who is the founder of modern nursing. When capitalism is turning into imperialism in the 20th century, on this challenge, when health, medical science, চিকিৎসা এবং স্বাস্থ্য সমস্তই কাজে লাগছে সর্বোচ্চ মুনাফার জন্য এবং মানুষকে হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে in the era of imperialism and fascism, we have the ethics of Dr. Norman Bethune, the great Canadian internationalist surgeon, who emerged as a pioneer of public health and the struggle of right for people to health, on whose path MSc is trotting. And then his successor, Dr. Daraknath Shantaram Kotnis from India, আমাদের দেশের সোলাপুরের ডক্টর দারকনাথ কটনিস, যিনি বেথুনের পদাঙ্ক অনুসরণ করে ইন্ডিয়ান মেডিকেল মিশন চায়নায় গিয়ে আক্রান্ত মানুষ, সাম্রাজ্যবাদ ফ্যাসিবাদের আক্রান্ত যে মানুষ, তার সেই আক্রমণের মুখে দাঁড়িয়ে, যুদ্ধের মুখে দাঁড়িয়ে নতুন স্বাস্থ্য ব্যবস্থা বেথুনের পথে গড়ে তুলেছেন। এই 4টে ধাপ, these are the 4 steps in the modern medical ethics. It is not a contradiction of why we are inculcating, we are observing the life of Hahnemann. আজ থেকে প্রায় 200 বছর, আর 18-19 বছর পরেই মানে বাইসেন্টারি, শতাব্দী হবে হ্যানিম্যানের মৃত্যু। And it's a very unique phenomenon. I'll take you back 500 years. 500 বছর আমরা পিছিয়ে যাই। Let us start with Fracastoro. Fracastoroকে আমরা 1479 সাল, মানে 15th সেঞ্চুরি শেষ হতে চলেছে। এই সময় যদি আমরা দেখি, একজন চিকিৎসক যিনি প্রথাগত যে জ্ঞান চলছিল, যে ট্র্যাডিশনাল নলেজ, দ্য নলেজ অফ গ্যালেন, আমরা যদি দেখি মানে চিকিৎসা জগতের ছেয়ে ছিল কি ইউরোপে গ্যালেন। গ্যালেন ওয়াজ এ পায়োনিয়ার ইন 129 AD to 216 AD। এই 216 খ্রিস্টাব্দে যে গ্যালেনের মৃত্যু হয়, তার নির্দেশিত পথে, তার যে মেথড অফ অ্যানালিসিস, তার যে আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজিজ অ্যান্ড হেলথ অ্যান্ড ইলনেস, upon that understanding of Galen, Europe was progressing for more than 1000 years, almost 1500 years. This is the longest term any knowledge has withstood the assault of time. এই গ্যালেনের পদ্ধতি ছিল contrarius curantur,
বিরোধাত্মক চিকিৎসা, একটা জিনিস ঘটলে গরম হলে তার বিরুদ্ধে আরেকটা জিনিস, অপোজিট একটা জিনিস দিতে হবে। এই যে গ্যালেনের পদ্ধতিটা, গ্যালেন অ্যানাটমি বই ছিল, তার শরীরের বিভিন্ন সিস্টেম নিয়ে বই ছিল, চিকিৎসা নিয়ে বই ছিল, কিন্তু দুঃখের কথা হচ্ছে মানুষের শরীর অ্যানাটমি সম্বন্ধে কোনো কিন্তু সার্বিক ধারণা তখন ছিল না। অ্যানাটমির সম্বন্ধে কিন্তু একটা কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংও ছিল না। অ্যানাটমি কিরম ছিল? খাপছাড়া একটু একটু করে ছিল অ্যানাটমি। যখন গ্যালেন স্টাডি করেছেন, গ্যালেন কিন্তু স্টাডি করেছেন, কিন্তু তার আগে আমরা যদি ভারতবর্ষে দেখি, ভারতবর্ষে কিন্তু সুশ্রুত, যাকে বলা হয় পৃথিবীর প্রথম ডকুমেন্টেড মেডিকেল পার্সন, সুশ্রুত is one of the medical pioneers who is even before Hippocrates. Hippocrates এর টাইম পিরিয়ড 600 BCE, এইটা কিন্তু ডকুমেন্টেড। ভারতবর্ষের শ্রুতি, ইন্ডিয়ান সিস্টেম ওয়াজ ওয়ার্ড টু মাউথ, ওয়ার্ড টু ইয়ার। there was no documentation, লেখার পদ্ধতি ছিল না। আমাদের পাশেই চীন, চায়না হ্যাড প্যাপিরাস, পেপার ছিল, ইজিপ্টের প্যাপিরাস ছিল, কিন্তু ভারতবর্ষে India did not have documented written documents. Entire আমাদের যে primitive archaic knowledge, যে আমাদের প্রাচীন জ্ঞান, সবটা মুখে 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 চলতো, শ্রুতি সিন্ধন্তু, মুখে একজনের কথা থেকে আরেকজন শুনতো। It was from word to mouth, so it was not documented. But on circumstantial evidence, the development of Sushruta, when he was operating, we know that at that time the kings used to give the punishment of cutting up the ears and nose. চুরি করলে নাক কেটে দিত, কান কেটে দিত। কান কাটা কথা আছে, নাক কাটা, কান কাটা আমাদের ভাষায় আছে, কথায় আছে। It is in colloquial term, nose and ears are cut. তো তাহলে সেটাকে আবার জুড়তে হবে। This reconstruction of ear flap, reconstruction of nose, this is the first। আমাদের যে অত্যন্ত দুঃখের হলেও এখন ইতিহাস বলে পড়ানোর আগ্রহ চেষ্টা হচ্ছে যে হাতির মাথা নাকি প্লাস্টিক সার্জারি ছিল, বাস্তবে তা নয়। এটা ইট ইজ এ ট্রান্সপ্লান্ট। আমি যদি মাথাটাকে বলি এটা ট্রান্সপ্লান্ট, এটা কিন্তু প্লাস্টিক সার্জারি নয়। আমাদের যারা এখন হর্তাকর্তা তারা বলে দিচ্ছেন যে হাতির মাথা প্লাস্টিক সার্জারি আমাদের 10,000 বছর আগে ছিল। প্রথম 10,000 বছর আগে কিছু ছিল না। এটা দাবি করলে দাবির সঙ্গে বাস্তবের মানে সামঞ্জস্য থাকা দরকার। চিন্তার বিষয় হচ্ছে যে এখন the crisis is that a lot of mythology and science, mythology and history are being overlapped. যেটা গল্প কথা, মানে গীতি কথা, গল্প কথা, পুরাণ, if such mythology is propagated as history and science, that is very unfortunate for a population. আমাদের দেশে এখন তাই হচ্ছে। কিন্তু যেটা ছিল, what we had in say 600-700 years BC, around 600-700, whether Sushruta was a person or a group or a system, that is also not very clearly known. But Sushruta referred to Ayurveda, which was even before that 1000 sloks of Ayurveda. There was contradiction between the Did and Rig Veda, and then the further Veda, Samveda, and then Ayurveda. Ayurveda was going into the materialistic understanding, and Sushruta was dissecting. So, but the dissection, so obviously when you are doing some dissection, when you are doing some operations, you have to know the anatomy. But was it a complete anatomy? এটা কি সার্বিক এখন অ্যানাটমি যা তাই ছিল? তা কিন্তু ছিল না। বুঝতে হবে যেখানে যে কাজটা তারা করেছেন, the part of the organ they are working, part of the body they are working, they worked it out. So that was the anatomy of that time here, but they were preserving bodies in water. জলের মধ্যে বডি তারা প্রিজার্ভ করে, তাহলে জলে সমস্ত পচে যেত, তাহলে ভেতরে ঢোকা যেত, কিন্তু স্ট্রাকচারস গুলো, লেয়ার্স ওয়্যার নট দেয়ার, সব নষ্ট হয়ে যেত। তাহলে এই যে ফ্যাকাস্টোলো যখন মেডিকেল সায়েন্সের কথা বলছেন, আমরা যখন চলে এলাম এই যে 1400 সালের শেষ দিকে, আমি বলছিলাম 1500 আগে, ফ্যাকাস্টোলো যখন বিউবেরিক প্লেগ আমরা শুনলেন, পুরো প্লেগ ওয়াজ স্প্রেডিং অল ওভার ইউরোপ, প্লেগে মড়ক লাগছে, হ্যাঁ, ব্ল্যাক প্লেগ। সেই প্লেগের বিরুদ্ধে তার চিকিৎসা কি হবে সেইটা স্টাডি করছেন, কি হচ্ছে, কি দিয়ে করা যায়, বিভিন্ন জিনিস প্রয়োগ করছেন। এবং সেখানে তিনি সিফিলিস
সিফিলিস তখন আর ধারণা ছিল এটা কিন্তু গনোরিয়া, সিফিলিস যেগুলো ভেনেরিয়াল ডিজিজ, ডিসচার্জ ফ্রম দ্য ইউরেথ্রা বা বিভিন্ন রকম আলসার্স, এগুলো ভগবানের পাপ, দে ওয়্যার কনসিডার্ড সিনস। ফ্যাকাস্টো বলেন না, ইট ইজ অ্যান ইনফেকশন। তখন কিন্তু জীবাণু তখন আবিষ্কার হয়নি, জীবাণু আন্ডারস্ট্যান্ডিং অফ অর্গানিজম ওয়াজ নট দেয়ার। বাট ফ্যাকাস্টো টোল্ড দ্যাট দিস ইজ not any sin by any god. It is some agent which is causing a disease and we have to treat that agent. এই যে অতিপ্রাকৃত, এই যে সুপারন্যাচারাল কনসেপ্ট অফ ডিজিজ, তার বিরুদ্ধে সরাসরি সংঘর্ষে গেলেন। এবং সেখানে কিন্তু বস্তু জগৎ, এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড, অরিজিন অফ ডিজিজ ইন দ্য মেটেরিয়াল ওয়ার্ল্ড, এই কনসেপ্ট ফ্যাকাস্টো নিয়ে আসছেন। এরপরে the next step we can look at Paracelsus. Paracelsus is before almost overlapping Fracastoro. Paracelsus, very interesting, I'll tell you. It is 1493. What is 1493? It is the date, it is the year when Christopher Columbus discovered, he went out to search for India. They knew India is the land of all knowledge and all treasures. They had gone out to search India, going west towards, because the concept of land was flat. The idea of the earth was flat. চ্যাপ্টা একটা পৃথিবী ভূপৃষ্ঠের কথা তারা ভাবতেন। তারা সমুদ্রে রওনা হলেন, সমুদ্রের পূব পশ্চিমত জানতেন না, তারা চললেন অ্যান্টার্কটিক মহাসাগর দিয়ে। They crossed the Antarctic Ocean to this spot is India, but later was named West Indies. And Christopher Columbus, after discovering the new world, came back to Spain in 1493. That is the birth of Paracelsus. What is the understanding? What is the importance of this? It's just a voyage. একটা নৌ মানে সফর, নো, নতুন পথ আবিষ্কার করছেন, নতুন রাস্তা। They are searching out new ways, they are searching out new avenues, and the understanding the world, এই যে thousands of years, যে হাজার হাজার বছর যে গ্রিক নলেজ যেটা ছিল, তারই বিভিন্ন মডিফিকেশন, তারপরে গ্রিক থেকে চলে গেছে আরব। Arabs have summarized all the knowledge of the world, both of Greece, from India, even whatever we have of Sushruta Sanghita, Charak Sanghita is from Arabic. What we have of Greek philosophy, of Greek plays, Greek tragedy, Greek science, Greek geometry, everything is translated back from Arabic. In the Middle Ages, Arabia was a storage of knowledge. There was another interesting step I missed out. That was in around the time just after Sushruta. That was Herophilus and Erysistratus in Greek. They started in Alexandria. From Kos, Kos was the land of Hippocrates. From there, they worked in Alexandria. They started dissection. They had understanding of heart, of layers of the brain. They have understanding of different types of nerves. That understanding they had at that time. And even Erysistratus started study of organs after death, and different organs have different changes after death. That he observed. But it is very unfortunate, there were no followers of Erysistratus. So Alexandria school later went out into empiricists and Methodists, same as Hippocrates. Hippocrates was a non-anatomical. He was the father of primitive understanding of medical ethics, and he made medical into a system, but there was no understanding of anatomy. The anatomy which was coming in Alexandria, that was squashed, সেটা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেল। কিন্তু এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য অ্যানাটমি, দিজ আর পকেটস, এক একটা জায়গা। যেমন I'll give a story. আমার চশমা আছে ছোটবেলা থেকে, from my childhood I had a very high power. I used to stay in a district town. মফস্বল থেকে আমরা কলকাতা বছরে দুবার আসতাম চোখ দেখাতে। So I would know one pocket, I would go this 10 roads I would know. I would go to another pocket with mother, another 2 roads I would know.
another pocket I would go. In that pocket I would not lose. I knew the road. I knew the route. ওইখানে ওই গলি অলি গলি রাস্তাঘাট বড় রাস্তা ছিল আমি জানতাম, কিন্তু হাউ ইজ ইট লিঙ্কড উইথ দ্যাট আনাদার ওয়ান আমি জানতাম না। দিস আর পকেটস, এখানটা জানি ওখানটা জানি, আইল্যান্ডস which are apparently unconnected. এই যে একটার সঙ্গে আরেকটার যে যোগাযোগ, একটার সঙ্গে একটার যে যোগসূত্র জানতাম না। এই প্রিমিটিভ অ্যানাটমি যেটা গড়ে উঠছিল, যেটা আলেকজান্দ্রিয়া স্কুল, তারপরে একেবারে আমরা যখন 1500 সালে এসে যখন ভেসালিয়াস প্রথম এক্সপেরিমেন্টাল অ্যানাটমি শুরু করলেন, তার আগে পর্যন্ত দিস এন্টায়ার 1500 years, the entire period, not even almost 2000 years, Alexandrian school had first started the concept of dissection. Sushruta had started the concept of dissection. That is almost, say, 600, 700 or 400, 300 years before Christ. But then Galen, even in 2016, Galen is going away. The entire anatomical structure which Vesalius founded, it is non-human anatomy. অমানবিক অ্যানাটমি, মানে মানুষের স্ট্রাকচার ধরে অ্যানাটমি নয়। Galenian anatomy was based on various lower animals, on frogs, on lizards, on fishes, sometimes on some other animals, some vegetables, and it was an allegorical anatomy. সেইটার উপরেই চিকিৎসা চলছে। The greatness of Paracelsus, he challenged this concept. He told, okay, the concept of four humors given as previously by Galen, the blood, phlegm, bile, and black and yellow bile, these are there, but these are not, they don't have the power attributed to them. ওরা যে ক্ষমতা ওরাই সমস্ত শরীর রক্ষা করে, না তা নয়, মানে ওগুলো আছে, these phlegms are there, these humors are there, but they are not dominating the body system. Paracelsus founded the 4 arts of healing. In that there was the natural philosophy, philosophy of science of nature, a conceptual asset. This is the experimental era, science of philosophy of nature. There was astronomy and there was chemistry, scientific analysis of chemistry. He started working on various minerals, various chemicals on human body. He was testing. And virtue, love for the poor, গরিব মানুষের প্রতি ভালোবাসা, এই কনসেপ্টটা সেই হিপোক্রেটিসের ধারাবাহিকতায় প্যারাসেলসাস নিয়ে চলেন। গরিব মানুষের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, লাভ ফর দ্য সাফারিং, লাভ ফর দ্য এইলিং হিউম্যানিটি না থাকলে চিকিৎসা করা যাবে না। এবং তিনি নিয়ে এলেন আর্কিয়াস, কনসেপ্ট অফ আর্কিয়াস, দ্য ভাইটাল প্রিন্সিপাল, একটা ভাইটাল প্রিন্সিপাল that makes the organism living, এই কনসেপ্ট নিয়ে চলে এলেন। এই জায়গা থেকে আমরা আগেকার যে গ্যালেনের সিস্টেম, তার বিরুদ্ধে একটা সম্পূর্ণ ছেদ দেখতে পাচ্ছি। মেডিকেল নলেজ যখন এগোচ্ছে, এরপরে ভেসালিয়াস যখন আসছেন, ভেসালিয়াস এর সময়টা হচ্ছে দুটো অদ্ভুত ওভারল্যাপ। ভেসালিয়াস ইজ concomitant with Martin Luther. Martin Luther, who is leading the reformation of Christianity, Protestantism. Martin Luther, and Vesalius's book is published on the same year as Copernicus. Copernicus is publishing on the understanding of the universe. Vesalius is publishing on the understanding of the human body. So De Corporis Humani Fabrica, the textbook of anatomy, experimentally proved anatomy, and the textbook of revolutionary Orbium, the understanding of the universe by Copernicus, in the same year. Through Vesalius, anatomy became a method of thinking, no longer allegorical science, no longer imaginative and subjective philosophy and subjective thinking, but anemia animata, and anatomy is becoming functional, active. That is, it is coming into anatomical physiology. In this development from
Vesalius to anatomical physiologist to Harvey. Harvey is proving heart acts as a pump. Is within 50 years again. Harvey is proving heart acts as a pump. Is proving that the circulation of blood and the breathing is continuing the life. When the breathing stops, when heart pump stops, life stops. And he calculated the entire volume of blood, the circulation of blood. The ancient sciences, which were through Galen, which came at the with reasoning and analysis, but based on subjective understanding. The Renaissance science is coming on experimental methodology, on objective understanding. And the greatness of, I'll just read out a very interesting understanding of Harvey. He passed over. Harvey আবিষ্কার করছেন heart acts as a pump. Heart is the driving force of life. Breathing is and heart, these are in synchronous. He is getting the entire anatomy of the four-chambered heart from Vesalius. Is the four-chambered heart. How the oxygen is being oxygenated, that Vesalius team, Harvey is working on that. Servetus worked on that. But he passed over such problems as significance of inhaled air and origin of bodily heat and so on. For he recognized that for the moment they were insoluble. So this concept in Renaissance science is coming. It is not a complete whole. Objective science is not a complete whole. Subjectivism, idealism, bhavbad, purnango sundar is a complete whole. Sundar at a purnango roop bhavbad bhavto. Bostubad purnango roop bhavena. Material science doesn't think of a complete whole. What I understand, I understand. What it is beyond my understanding now. That he concluded that the significance of inhaled air, how oxidation is occurring, and the origin of bodily heat, why the body cools after death. It is beyond my understanding, but I don't need to understand it. I don't have science for that. He did not try to establish a complete whole system, and was satisfied to describe what he could prove by direct observation. Therein also lay his greatness and his originality. This is the crux understanding of Renaissance science. So, this way, gradually from Harvey, this anatomical physiology came. Then is the era of microscopic physiology with Leeuwenhoek with a microscope. And then Malpighi, microstructures are coming. And then pathological anatomy is coming. And look at here. Anatomy, pathological anatomy. Pathological anatomy. Then, so entire understanding, anatomy is the driving force of modern emerging medical science. So, but problem is, even through this 18th century, to middle of 19th century, in the era of therapy, in the therapies still traditional, that is Galenian method was still continuing. The understanding development of the medical science over the 17th century, 18th century and initial part of 19th century was getting stuck in the conversion into therapy. Therapy is also very interesting. We have Stahl, we have Hoffman, and then we have Cullen. Cullen's name comes in the understanding of whom Hahnemann challenges. So these were the period of iatrophysics, iatrochemistry. Someone is trying to explain everything to physics. Physics দিয়ে সবকিছু ব্যাখ্যা করছে, physical laws. কেউ সবকিছু chemistry দিয়ে, so through chemical laws someone is trying to explain. কেউ through biological laws someone is still trying to explain. So Stahl was going through biological laws. Stahl's friend at the same time, in the end of 17th century, was Hoffman. He was trying through mechanical laws. He was trying to explain everything with mechanical laws. So there was a lot of breakthroughs, a lot of understanding of nerves, understanding of some
some concepts, but understanding how life is moving on, life is going on, concept of treatment, effect of drugs on the that Hoffman was telling, effect of drugs on the constitution of patient. The effect of drugs not only is the character of the drug which is being given, but also the constitution of the patient. This contradiction he discovered. Then came William Cullen, who was a continuer of Hoffman. Cullen has a series of students, Brown, and then the concept of vitalism. In this entire period, the understanding of Brown had the asthenic concepts which Hahnemann challenged. There was the understanding of various humors that Hahnemann challenged. And then came Philip Pinel. He was also a student of Brown, that is a continuer of Cullen. Pinel ultimately was the founder of modern psychiatry. That brain, মানুষের চিন্তা যে আলাদা, মানে আগে what happened, পাগলদের চেন দিয়ে রাখতো, পাগল মানে they were outcast from the society. Those who were mentally deranged, they were beaten up, they were put into chains. চেন দিয়ে বেঁধে রাখতো, তাদের বাড়িতে তাড়িয়ে দিত. Pinel first brought forward the human treatment of mental diseases. And at the same time came Fouchard, Pierre Fouchard, who was the founder of modern dentistry. That is also just before Hahnemann, in the end of 17th century, 1679 to 67. So all the sciences were developing. Classification was coming, classification of disease, classification of animal kingdom, Cuvier, then all the evolution of origin of species, Darwin, all these concepts, they were gradually coming into peace. This is on this background, and when all these therapies which I told of the last one up to Cullen, in this time we find the emergence of Hahnemann. None of the other therapies are living today. The concept of Vesalius, Harvey, Leeuwenhoek, Malpighi, all have been incorporated into modern science. Some questions raised by Paracelsus is still living, is still there. We have not answered all the questions of Paracelsus. But when Hahnemann is emerging, Hahnemann emerges আমরা যদি দেখি, we can, when a new concept is coming, there we can try to develop into three bases. তিনটে ভিত্তি ধরতে পারি. One is the ongoing basic sciences. এই যে এতক্ষণ যেটা বললাম, what I was describing the fundamentals of anatomy, physiology, pathology, how the basic sciences were propagating, upon which a new concept is coming. That is one item. Second item is what is the philosophy, which Hahnemann very much emphasized. Then, when Hahnemann is starting in 1780s, 90s, when he is debating and is developing a new system, Hegel was the father of dialectic absolutism, দ্বন্দ্বমূলক ভাববাদ, তার সর্বোচ্চ ভাববাদের সর্বোচ্চ প্রকাশ Hegel. Hegel's thought was the most advanced philosophy at that time when Hahnemann is emerging. So Hahnemann's concept of vital force, the concept of the evolution of some power, that is coming through Hegel. Hegel's concept was the unfolding of the constitution in the idea, some absolute the idea is there, which is separate from the actual material body. So Hahnemann's vital force, is it the idea? That we have to delve. But within the lifespan of Hahnemann, we find the basic sciences are changing so rapidly. All the basics, anatomy, physiology, microanatomy, pathology, all are changing, all are evolving very rapidly. Within the lifespan of Hahnemann, Hegel converted to left Hegelian. Hegel was succeeded by the left Hegelians. We have Hegel's student Feuerbach, who was the founder of secular humanism, with the highest understanding of humanism, secular humanism. And then the next stage in philosophy, from Hegelian dialectical absolutism came dialectical materialism by Karl Marx and Friedrich Engels. So within the lifespan of Hahnemann, we find the most advanced philosophy giving way to two more steps in advancement of philosophy.
So when Hahnemann is editing the organon, the question is, which we need to understand, the person, the scientist, he's the first person to have a complete pharmacopoeia. He tested 91 drugs on his own body and his family members and on his friends. So this understanding of testing a drug was developed by Hahnemann. The drug has to be tested. Whatever explanation, just as we have found that pioneers are telling the previous findings are there because empirical science was based on findings, but the explanation might be wrong. So, but the findings of Hahnemann are there. The proving of drugs is there. So he proved 91 drugs on human body, and then he proved their effect on the diseased body. So this proving this, that you have to experimentally prove a drug, and then you have to prove on the human body. These concepts are new. These were not there in medical science. These are discovered by Hahnemann. And then when we are telling that last part the social impact of social system, we find all the pioneers. We find that Paracelsus was very actively involved with the then local social contradiction, with the people's movement, with the peasants' war. We find many of the other pioneers, they were intimately involved with all the social struggles. Hahnemann is into the period of French Revolution. Rousseau, in the Rousseau social contract, with the understanding of hygiene from below. Hygiene from below, there's a separate understanding, but I'll just tell you one line, that hygiene for the people. The masses were never accepted as people. French Revolution first brought the concept, the liberty, equality, fraternity, Shammo Maitri Shadhinata. এই যে সাম্য মৈত্রী স্বাধীনতা ধারণা ফ্রেঞ্চ রেভলিউশন আনলো, ফর দ্য পিপল, নলেজ ফর দ্য পিপল, ডেমোক্রেসি ফর দ্য পিপল, হাইজিন ফর দ্য পিপল, মানে নিচের থেকে গরিব মানুষ ময়লা থাকবে, বস্তিতে থাকবে, আর হাইজিন হবে না। If the poor people, if the toilers, they stay in slums, they stay in non-hygienic, unhygienic places, the condition cannot be hygienic. This concept was propounded by Rousseau, and these are the thoughts in the period of Hahnemann, the social thoughts in the period of Hahnemann. So Hahnemann, in this period, if we look at Hahnemann, he is developing the concepts where the basic sciences are progressing very fast. But as per my understanding, I need, sir is there, we need to understand what was the anatomical understanding of Hahnemann. Previous to anatomy, previous to Hahnemann, previous to Vesalius, understanding of anatomy was blurred. Specific anatomy is coming. Source of disease from organ-wise is coming. Sourcing the symptoms to organ is coming. And Hahnemann is taking a totality of symptoms he's taking, because that is the understanding at that time. The symptomatology is visible, so he is studying the symptoms. But আমরা যখন, along with that, the social struggle, Hahnemann is going out to France at the age of 80. Madame Melanie was intimately linked with French Revolution. So, and Hahnemann was, this we know from Richard Hale, that Hahnemann was sympathetic towards French Revolution. But we need to understand these things. So, how the 6 steps of 6 the editions of organon came, what was the basic scientific changes, what are the basic philosophical changes, how did Hahnemann progress from Hegelian towards further development of philosophy which occurred within that era of 40-50 years. It's a very happening period in the world history. If you look at the analysis by Friedrich Engels, one of the best analyzers of Renaissance, he's saying he is the greatest time which required giants and created giants. Some with the pen, some with the sword, most with both. Those who shunned the path of struggle were at best mediocres. That is the understanding of Engels. So, and Hahnemann, even 200 years later, he is the system which other systems of Cullen, of Hoffman, they are gone. The systems are not there. Some therapies were discovered, they have been eliminated. Homeopathy has not been eliminated. Homeopathy has stood the test of time. Okay, analysis, there's a lot of debate on analysis, there's a lot of debate on Avogadro number, but how it works, this needs to be analyzed.
And on the steps of the editions of organon, if we draw that curve along with the basic sciences, along with the philosophy, along with the social struggle, then we can, up to the present era, what the crisis is there, when health, it is called health is a right, my health, everyone's health, but health is a commodity. Even the WHO, in spite of calling for health for all, they are promoting universal health coverage. Universal health coverage is actually insurance. Insurance হচ্ছে ব্যবসা, corporate আর insurance এর ব্যবসা, সেটা স্বাস্থ্য নয়, স্বাস্থ্যের অধিকার নয়. MSC stands for right of people to health. We follow the footsteps of all the pioneers from Hahnemann to Bethune to Florence to Courtney's to Bethune to Courtney's, striving for right of people to health. এই মানুষের স্বাস্থ্যের অধিকার এবং মানুষের মেডিকেল এথিক্স, এই যে medical ethics is part of the social ethics. It is the particular professional expression of the social ethics of the particular time. এই যে restoration to health, হ্যানিম্যান যে আসছেন, যেখানে মানে মানুষের প্রতি, মানে পেশেন্টের প্রতি যে মানবিক ব্যবহার, human attitude towards the patient, towards listening to their, he developed it to a great height, to history taking, because that is the only way where you could enter. ওটা ঢোকার একমাত্র পথ ছিল, ওটা একমাত্র রাস্তা ছিল, ওই সিমটমস গুলো মিলিয়ে মিলিয়ে করা, তাছাড়া কোনো রাস্তা ছিল না। দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ে আউট। তাহলে এই যে ধাপে ধাপে এগিয়েছেন, এই যে রিস্টোরেশন অফ হেলথ বলছেন, দিস কেবল নট একটা সিমটম, নট অনলি ট্রিটমেন্ট রিস্টোরেশন অফ সিমটমস, বাট রিস্টোরেশন অফ হেলথ, মানুষকে সুস্থ করে তুলতে হবে। দিস নিডস টু বি ওয়ার্কড ইনটু। কাজ তো হয়নি, কিছু কিছু হচ্ছে, লোকে ব্যবসা করছে, এবং ভেরি পাওয়ারফুল কনসেপ্ট ইজ দেয়ার দ্যাট ইন দিস সিস্টেমস দ্য নলেজ হ্যাজ বিন কুক্ষিগত করা আছে, it has been pocketed by some, the knowledge has not spread to everyone. In homeopathy also, if you look at the practitioners, many people have different methods of practicing. It is not amalgamated into the common whole. That unless the social system, unless the academic system, unless the health system take care of this, it doesn't happen. আর বাজেট দেখুন, পয়সা না থাকলে রিসার্চ কি দিয়ে হবে, বাজেট নেই, এবং all the hospitals and colleges of homeopathy are almost being made defunct. So how will, where will research be? মনে মনে রিসার্চ হয় না, not on the head but on the matter, on the বস্তু জগতে, on the material ground we have to do the research, and on this continuity on Hahnemann. Might be বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যে ভারতবর্ষে he actually influenced Mohandas Sagar to start homeopathy in India. Ishwarchandra Vidyashagar is a very different trend. He has the highest practice of homeopathy. What Mohandas Sagar could not treat, Vidyasagar used to treat. So we need to understand his thought, but that is also pocketed by a very small group. It is not published. So this is part of a social struggle. সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে, স্বাস্থ্যের অধিকার রক্ষার মধ্যে দিয়ে, in the struggle to achieve right of people to health, on the anvil of medical ethics. That is the concept of pioneers of medical service center. Pioneers of medical service center are Hahnemann, are Florence, are Bethune, are Courtney's, and also all the pioneers who paved the way for science. The lines which we read today as truth, one line, each line took thousands of pioneers' lives and their entire blood and sweat, and the death of lakhs of people who passed away to prove that the previous therapy was wrong. লক্ষ লক্ষ মানুষের জীবন দিয়ে তারা প্রমাণ করে যে আগের চিকিৎসাটা ভুল ছিল, because healing started with caring, with therapies, not with etiopathogenesis. কার্যকারণ সম্পর্কে যে চিকিৎসা শুরু হয়নি, কিছু একটা করে কষ্ট কমাতে হবে, এটা দিয়ে চিকিৎসা শুরু হয়েছে। কাজেই এই পথে আমাদেরকে এগোতে হবে, এই পথে আমাদেরকে এগোতে চলতে হবে, এবং মানে আমরা আরো বিভিন্ন হোমিওপ্যাথির চর্চা যারা করছেন, মডার্ন মেডিসিনের চর্চা করছেন, বিভিন্ন চর্চা যারা করছেন, তাদের কাছ থেকে আমরা এই চর্চার মধ্য দিয়ে, ফিলোসফির চর্চা যারা করছেন, সমাজ পরিবর্তনের চর্চা করছেন, তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে, এবং তাদের মধ্য দিয়েই আমরা কিন্তু এই মহান যে মানুষ, তার জীবন সংগ্রাম চর্চা করার মধ্য দিয়ে আমরা কিছুটা করে পথ করতে পারবো, এবং হয়তো আমরা এত আক্রমণ, এত ব্যবসায়ীকরণ, এত কর্পোরেট হেলথের বিরুদ্ধে দাঁড়িয়েও one day we'll be able to achieve right of people to health. Thank you all.
ডক্টর অংশুমান মিত্রকে অসংখ্য ধন্যবাদ। বিভিন্ন দিক থেকে বিভিন্ন দর্শন বিষয় নিয়ে তিনি আলোচনা রাখলেন। আমাদের অনুষ্ঠান শেষের দিকেই আছেন আমাদের প্রফেসর পিকে হাজরা, এই সভার সভাপতি। তদ্দুদার একটু অল্প হলেও যদি রাখেন। ডক্টর মিত্র, এমএসসি সেন্ট্রাল কমিটির সদস্য, ডক্টর নাইয়া, কলকাতা জেলা সম্পাদক, বিপ্লব ছিল, তিমির দাস আছেন, ডক্টর ঝটন দাস আছেন, আর সামনে যারা বন্ধু ডাক্তার বন্ধুরা আছেন, এবং অনলাইনে যারা শুনছেন, আপনারা দীর্ঘক্ষণ ধরে এমএসসি আয়োজিত হোমিওপ্যাথির সংস্থা বিশিষ্ট মানবতাবাদী ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 270তম জন্মদিন পালনের অনুষ্ঠান আপনারা শুনছেন। আগে এমএসসির পক্ষ থেকে আমাদের ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মজয়ন্তী তাৎপর্য, কেন আমরা হ্যানিম্যানের জন্মজয়ন্তী পালন করব, তার উদ্দেশ্য কি, প্রথমেই ডক্টর নাইয়া বলেছেন, পরবর্তীতে ডক্টর ছোটন দাস হ্যানিম্যানের লাইফ স্ট্রাগল বিস্তৃতভাবে আপনাদের সামনে রেখেছেন। ডক্টর অংশুমান মিত্র হ্যানিম্যানের ইমার্জেন্স একজন বিশিষ্ট মানবতাবাদী ডাক্তার হিসেবে তার দর্শন, হোমিওপ্যাথিক দর্শনের আবির্ভাব, মেডিকেল সায়েন্সের এভলিউশন, তাদের দর্শনের এভলিউশন, তার সঙ্গে সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার যে সম্পর্কের ব্যাপার আছে, সমস্ত ডিটেলস আপনাদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ এবং খুব গুরুত্বপূর্ণ বক্তব্য, যেগুলো আমরা স্বীকার করতে দ্বিধা নাই। এগুলো আমরা খুব এরকম ভাবে ভাবিনি, ভেবেছি হয়তো, কিন্তু এরকম ভাবে আমাদের সামনে ছিল না। এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। আপনারা যারা শুনেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এর বাইরে আলাদা করে আমার মনে হয় কিছু বলার নেই। যেটা বলার, এমএসসি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যে বড় বড় পায়োনিয়ার আমাদের যারা আছেন মেডিকেল ওয়ার্ল্ডে, চিকিৎসা জগতে, তাদের জন্মদিন, তাদের মৃত্যুদিন আমরা পালন করি। আপনারা বুঝতেই পারছেন আমরা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করি। তারা যে যুগটায় বিরাজ করতেন, বিভিন্ন সময়ে তাদের আবিষ্কার, তত্ত্ব, তথ্য, দর্শন যেভাবে তারা রেখে গেছেন মানব জাতির সামগ্রিক কল্যাণের জন্য, মানব জাতির প্রতি দায়বদ্ধতা রেখেই, সেইগুলো আমরা স্মরণ করি। এই জন্যেই আমাদের দায়বদ্ধতা আজকের যুগে কি হবে, আজকের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে জিনিসগুলোকে আমরা ফেস করছি, যেগুলো আমাদের বিশেষ করে চিকিৎসা জগৎকে সংকুচিত করছে সমস্ত দিক থেকে, জ্ঞান থেকে, দর্শন থেকে, চিকিৎসা ব্যবস্থাকে মানুষের বাইরে নিয়ে যাওয়া হচ্ছে, চিকিৎসা শিক্ষাকে
নষ্ট করে দেওয়া হচ্ছে, মধ্যযুগীয় দর্শনকে চিকিৎসা শাস্ত্রের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে। আজকের যে এই সমস্যাগুলোকে আমাদের ফাইট করার অর্থেই এই সমস্ত বড় বড় মানুষদের জীবন চর্চা আমাদের কাছে অত্যন্ত দরকার। তারা কিভাবে নিজেরা যুদ্ধ করেছেন মানব জাতিকে রক্ষা করার জন্য, আজকে সেই দায়িত্ব দায়বদ্ধতা মেডিকেল সার্ভিস সেন্টার এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সবার কাছে রাখছে, আপনাদের কাছেও রাখছে। আশা করি আমরা সবাই একভাবে মিলিত হয়ে আমাদের সামনে যে সমস্যাগুলো আসছে চিকিৎসা পরিষেবাকে কেন্দ্র করে, আমরা যে ধরনের ডাক্তার করি না কেন, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, আয়ুর্বেদিক, নার্স, সমস্ত প্যারামেডিক্যাল স্টাফ যারা এই স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, একত্রভাবে আমরা যদি এইটা নিয়ে আন্দোলনে সামিল হই, সংগ্রাম করি, নিজেদের পরিবর্তন করি আজকের প্রয়োজন মতো, তাহলেই আমার মনে হয় অ্যানিম্যালের শ্রদ্ধা জানানো সম্পূর্ণ হবে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। অনেকে আজকে অনেক পরে এসছেন, অনেকগুলো বই আছে আমাদের, এর মধ্যে এই যে জীবনী চর্চা